আমি মাইমুনা মার্জিয়া হক পৃথিলা, রংপুর থেকে আসছি, রংপুর শিশু সাংবাদিক। আমরা দাবি করছি যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। এরপরেও আজকাল দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় নিত্যদিনের খাদ্য সামগ্রী কেনা সাধারণের নাগালের বাইরে চলে আসছে। আপনার মতে এর পিছনে অদৃশ্য কারণটি কি? না, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই যেমন দানা জাতীয় খাদ্য, যেমন চাল, গম, এটা হলো মূল খাবার, আমরা এতে বেশি খাই। তার সাথে শাকসবজি, যেটা আগেও আমি বলেছি। তো এটার তো দাম কমে গেছে অনেক। চাল এবং গমের দাম অস্বাভাবিক না, চাল দাম স্বাভাবিক এবং মানুষ এটা কিনে খেতে পাচ্ছে। কিন্তু অন্য যেগুলো যে বারবার একই কথা আসতেছে যে মানুষ অন্য খাবারগুলো কিনতে পারে না, তো সেটার জন্য মানুষের আয় বাড়াতে হবে। মানুষের যেমন চাকরি করে, যারা গার্মেন্টসে চাকরি করে, এই গার্মেন্টসে যদি তাদের আয় বাড়ে তাহলে তারা ওগুলো কিনে খেতে পারবে, মানুষ উৎপাদনও বেশি করবে। তোমার বাড়ি রংপুর, এখন কুড়িগ্রামে যাও, দেখবা যে 1 লিটার দুধের দাম 20 টাকা 25 টাকা, আর ঢাকা শহরে সেটা হলো 50-60 টাকা। দেখো পার্থক্যটা কত বেশি। কেন? কুড়িগ্রামের মানুষের টাকা নাই, তারা কিনে খেতে পারে না। তুমি যাও একটা স্কুলে গিয়ে বাচ্চাদের জিজ্ঞাসা করো, কুড়িগ্রামের একটা গ্রামের প্রাইমারি স্কুলে, যে বাবু তোমরা কি সবাই আজকে দুধ খেয়ে আসছো বা একটা ডিম খেয়েছো? অনেক বাচ্চা বলবে যে গত 1 মাসে আমি একটা ডিম খাইনি। তার মা ঘরে মুরগি আছে, ডিমও দেয়, বাচ্চাকে খাওয়ায় না, ডিমটা বিক্রি করে দেয়। দুধ, ঘরে দুধ হয়, দুধটা বাচ্চাকে খাওয়ায় না, দুধটা বিক্রি করে দেয়। এই যে এইটা যদি আয় থাকতো তখন সে নিজের বাচ্চাকে দুধটা খাওয়ায় বাকিটা সে বিক্রি করত। কিন্তু দুধ তো বিক্রি করতে পারে না, কারণ দুধ কেনার গ্রাহক থাকে না অনেক সময়, এরকম পরিস্থিতি। কাজে মূল হবে মানুষের যে দারিদ্র, এই দরিদ্র মানুষকে দারিদ্রটা কমিয়ে নিয়ে আসতে হবে, মানুষের আয় বাড়াতে হবে। আয়টা আমরা বাড়াতে পারি তাহলে ইনশাল্লাহ তুমি যেটি বলছো সেই সমস্যার সমাধান হবে, পুষ্টি জাতীয় খাবার মানুষ কিনে খেতে পারে। মাননীয় মন্ত্রী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন সাগর, শিশু সাংবাদিক, টাঙ্গাইল। আমি পৃথিলার কথার সূত্র ধরে বলতে চাই, উৎপাদন থেকে বাজারজাতকরণের মাঝখানের প্রক্রিয়ার মাধ্যমে কৃষি পণ্যের যে দাম বৃদ্ধি পায়, সে কারণে ক্রেতাদের সেসব পণ্য অনেক বেশি দামে কিনতে হয়। মধ্যস্বত্বভোগীদের এই দৌরাত্ম্য কমাতে আপনার মন্ত্রণালয়ের কী পদক্ষেপ নেওয়া উচিত? খুব ভালো প্রশ্ন। মধ্যস্বত্বভোগী তো থাকবেই, যেমন আমার গ্রামে কিংবা ওই কুড়িগ্রামে কিংবা দিনাজপুরের চিনির বন্দরে, এখানে যে ফসল উৎপাদন করছে চাষি, তো আর এটা ঢাকা শহরে আনতে পারবে না। কিংবা তারা যদি চিটাগাংয়ের বাজারে বিক্রি করবে শহরে, সেই সকল জায়গায় বিক্রি করতে হলে তারা এটা পাবে কোথায়, কিভাবে করবে? এটা মধ্যস্বত্ব তো থাকবেই, সারা পৃথিবীতেই আছে। কিন্তু মধ্যস্বত্বভোগী যারা, অর্থাৎ যারা ফুরিয়া, ব্যাপারী, মহাজন বা আড়তদার, তারা ব্যাপক লাভ করে। তো সেটা আমাদের নিয়ন্ত্রণ, মুক্তবাজার অর্থনীতি, সরকার তো এগুলো নিয়ন্ত্রণ করে না। এটা নির্ভর করে আবার আরেকটা দিক আছে, চাহিদা এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদা এবং সরবরাহ। তবে মধ্যস্বত্বভোগী যারা সবচেয়ে যদি ভালো হতো, যখন উৎপাদন বেশি হয় এটাকে কিনে আমরা যদি প্রক্রিয়া করতে পারতাম, প্রসেসিং, ফুড প্রসেসিং, খাদ্য প্রক্রিয়াজাত, টিনের ক্যানের মধ্যে ফুলকপি রাখা যায়, যেটা আমরা 3 মাস 6 মাস পরে আমরা খেতে পারবো। যেমন আমার মধুপুরে আনারস হয়, যখন এখন আনারসের অনেক দাম, পিক অফ দ্য সিজন যখন একদম আনারসে বেশি, তখন আর বিক্রি করতে পারে না, ফেলে দেওয়ার মানে বেচতেও পারে না, ফেলে দেয়, কিংবা অল্প দামে বিক্রি করে। আমরা যদি মধুপুরে একটা প্রক্রিয়াজাতের কারখানা করতে পারি, তাহলে এটা দিয়ে আনারসের জুস বানানো যায়, সারা বছর এটা খাওয়া যাবে। তারপরে কনসেন্ট্রেশন করে আইসক্রিম বা ইয়েতে খাওয়া যায়, ক্যানের মধ্যে রাখা যায়। ইন্ডিয়াতে আমরা সেই মুক্তিযুদ্ধে আমি গিয়েছিলাম ইন্ডিয়া, তখনই ক্যানের মধ্যে, মানে টিনের মধ্যে পাইনাপল রেখে দেয়, একদম মনে হচ্ছে তাজা। কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে এই ধরনের নাই। আমি মন্ত্রী হওয়ার পরে অনেক চেষ্টা করে আমার মধুপুরে হল্যান্ডের একজন ব্যবসায়ীকে এনে, শিল্পপতিকে এনে, সেখানে একটা আনারস প্রক্রিয়াজাত কারখানা করেছি। মাননীয় মন্ত্রী, আমি জুবায়ের আহমেদ আরমান, জামালপুরের শিশু সাংবাদিক। আমাদের বাজারজাতরত যেসব পানীয় পণ্য আছে, বিশেষ করে বিভিন্ন জুস, এসব পণ্য বিএসটিআই অনুমোদন প্রাপ্ত। এই পণ্যগুলো শিশুদের জন্য কতটুকু নিরাপদ? পাশাপাশি বিএসটিআইয়ের উপর জনগণের যথেষ্ট আস্থা নেই, এক্ষেত্রে ক্রেতারা কি করবে? এই মুহূর্তে সারা দেশে মানুষের মধ্যে একটা আশঙ্কা বিরাজ করছে যে আমরা আমাদের ছেলে মেয়েদের বা আমরা নিজেরাও পিওর ফুড বা ভালো খাবার আমরা খাচ্ছি না, সেফ ফুড যেটা,
নিরাপদ খাবার আমরা খাওয়াতে পারছি না। এই খাওয়ার মধ্যে নানান রকম ভেজাল, আর্সেনিক, তারপরে ফরমালিন, অন্যান্য কেমিক্যাল, বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। এগুলোর সেলফ লাইফ বাড়ানোর জন্য, অর্থাৎ বেশি দিন রাখার জন্য, এর জন্য আপেল টাপেল সব কিছু, সব ফল মূল সব কিছুতে। এটা নিয়ে সরকারও খুবই চিন্তিত এবং সরকার এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা নির্দেশও দিয়েছেন যাতে আমরা কিভাবে সকল মানুষের জন্য বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করতে পারি, সেই জন্য কতগুলো ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিন্তা করছি। একটা নতুন ভালো আরও আইন একটা আসছে, এই আইনকে আমরা আরও আপডেটেড, অর্থাৎ এটাকে আরও যুগোপযোগী করব, শাস্তির ব্যবস্থা করব। বিএসটিআই স্ট্যান্ডার্ড বলে দিচ্ছে যে জুসে এত পরিমাণ চিনি থাকতে হবে, এত পরিমাণ এই উপাদানগুলো থাকতে হবে। দেখা যায় ওই শিল্পপতিরা এটা মানে না। বিএসটিআইয়ের দায়িত্ব হবে এটা বাজারে গিয়ে দেখা যে তারা যে মান নির্ধারণ করে দিয়েছিল, যে স্পেসিফিকেশন দিয়েছিল, সেগুলো ঠিক মতো আছে কিনা। যদি না থাকে তাদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু শাস্তি দেওয়ার জন্য যে আইনটি আছে, আইনটিকে আরও জোরালো, আরও বাস্তবসম্মত, শক্তিশালী করতে হবে। ইনশাআল্লাহ আমি তোমাদের আগামী প্রজন্মে তোমাদের সকলকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী খুবই সত্বর শীঘ্রই আমরা এই ব্যাপারে একটা ভালো আইন করে বিশুদ্ধ খাবার সরবরাহের বা সেফ খাবার সরবরাহের জন্য আমরা উদ্যোগ নিব এবং এটা বাস্তবায়ন করব। আমি মনোয়ার আক্তার তানহা, ঢাকা মতিঝিল থেকে এসেছি। আরমানের কথার সূত্র ধরে আমি বলছি, বাজারে অনেক পণ্য রয়েছে যেগুলোর মধ্যে বিএসটিআই এর অনুমোদন নেই, কিন্তু বিক্রেতারা তারপরও বাজারে সেই সব পণ্য বিক্রি করছে, যা শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ব্যাপারে আপনার মন্ত্রণালয় কি কোনো পদক্ষেপ গ্রহণ করছে? আসলে এটি কোন মন্ত্রণালয় করবে এটা নিয়েও নানান দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বিএসটিআই এটা হলো শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্যানিটারি ইন্সপেক্টর আছে, তাদের দায়িত্ব এগুলো দেখার। তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে এই বিভিন্ন সিটি কর্পোরেশন, তারপরে মেয়র, বিভিন্ন পৌর কর্পোরেশনে, সেখানেও তাদের দায়িত্ব রয়েছে। কেউ এই দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না। আমি আবারও বলছি, সরকার পদক্ষেপ নিচ্ছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা তোমাদের জন্য একটা সমাধান নিয়ে আসবো। মাননীয় মন্ত্রী, আমার নাম মোহাম্মদ মিলন, আমি পুরান ঢাকা লালবাগ থেকে এসেছি, ক্লাস 3-তে পড়ি। মাত্র ক্লাস 3-তে পড়ো? মাননীয় মন্ত্রী, সেই বয়সে টেলিভিশনে চলে আসছো মন্ত্রীকে প্রশ্ন করার জন্য? মাননীয় মন্ত্রী, সাংঘাতিক ব্যাপার। ফল মাছ এসবের ভিতরে ফরমালিন থাকে, তাহলে কি আমরা ফল মাছ খাবো না? আবার দেখা যায় বাজারে শিশুদের জন্য জুস থাকে, সেটির মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল থাকে, তাহলে পুষ্টির জন্য আমরা কি খেতে পারি? খুবই ভালো প্রশ্ন। বাজার ফরমালিন দেয় আপেলে, বিদেশ থেকে আমদানি হয়েছে, আমাদের দেশের ফসল না। আঙ্গুর বিদেশ থেকে আসে, আনার এগুলো বিদেশ থেকে আসে, ঘরে রেখে দিলেও দেখা যাচ্ছে, আমি রেখে দেখছি পচে না, অথচ আপেল একদিনের মধ্যে পচে যাওয়ার কথা। মাননীয় মন্ত্রী, আমি আরিফ হোসেন, ঢাকার কল্যাণপুর থেকে আসছি। আমাদের দেশে খাদ্য ঘাটতি কমানোর জন্য হাইব্রিড ব্যবহার হচ্ছে। ধান, গম, মাছ, হাঁস, মুরগি, গরু, ছাগল, এমনকি প্রতিদিনের সবজিতেও। এই খাদ্যে কি পুষ্টিগুণ কম হচ্ছে? এই হাইব্রিড কি কোনো ক্ষতিকর জিনিস আছে? একটা হলো উন্নত মানের ফসল, যেমন আমরা যখন ধান যেটা খাই উন্নত, এটা হাইব্রিড না। আগে যে বললাম যে আগে 1 বিঘাতে 5 মণ 6 মণ ধান হতো, এখন সেটা হয় 25 মণ, 30 মণ, 20 মণ, 35 মণও হতে পারে। এটা হলো উন্নত একটা জাত। এটার আবার বলে হাইব্রিড। হাইব্রিডটা আবার আরেক ধরনের টেকনিক বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে, সেটার মাধ্যমে আরও উন্নত। এই যে এখন ভুট্টা যেটা বাংলাদেশে হয়, ভুট্টা, কর্ন বা মেইজ, আমেরিকারা সেই 40 দশকে, মানে আজ থেকে আরও প্রায় 60-70 বছর আগে হাইব্রিড আবিষ্কার করছে। তারা তো খাচ্ছে, কোনো সমস্যা নাই, ওইটা কোনো সমস্যা না। হাইব্রিডে যে পুষ্টি কম বা অক্ষতিকর কোনো কিছু নাই। তবে জেনেটিক্যালি মডিফাইড যেটা বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি করা হয়, সেটার মধ্যে করতে গিয়ে কোনো খারাপ উপাদান আসতে পারে, সেটা ওইভাবে আবিষ্কার হয় নাই। হাইব্রিডের স্বাদের একটু তফাৎ, যেমন হাইব্রিড মুরগির, এই যে বললাম ফার্মের মুরগি, হ্যাঁ, আর হলো তোমার দেশি মুরগি। সবাই দেশি মুরগি, আমার বাচ্চারাও দেশি মুরগি পছন্দ করে, বিদেশিরাও করে। কাজেই সমস্যা হলো ওটা আর কি, হাইব্রিডে কোনো ওই রকম সমস্যা নাই। আমি একজন কৃষি বিজ্ঞানী, সেই হিসাবেই তোমাদের বলছি, হাইব্রিড বা উন্নত মানের জাত, ইমপ্রুভ ভ্যারাইটি, এগুলোতে ওই রকম উপাদান বা কোনো খারাপ কোনো দিক নেই। এটা অনেক সময় আমাদের দেশে যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, বিভিন্ন এনজিও, সুশীল সমাজ,
তারা অনেক সময় না জেনেও এটা বলে আর কি, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। তবে এমন কোনো সময় তোমরাই চিন্তা করো, আজকে বাংলাদেশে 16 কোটি মানুষ, 71 সালে 7 কোটি ছিল, উৎপাদন 3 গুণ বেড়ে 1 কোটির জায়গায় 3 কোটি হয়েছে, 3 কোটি 30 লক্ষ। তাহলে এই 16 কোটি মানুষ কি খাইতো যদি উন্নত মানের জাত না আসতো? চায়নার কথা চিন্তা করো, 150 কোটি মানুষ। ভারতের কথা চিন্তা করো, উন্নত মানের জাত না আসতো, হাইব্রিড না আসতো, তাহলে চায়নার মানুষ বাঁচতো, চীনের মানুষ, ভারতের মানুষ বাঁচতো, 100 কোটির বেশি মানুষ কোথায় থেকে খাওয়াইতো তাদেরকে? আগের উৎপাদন যদি ধরো 60 সালে যে উৎপাদন হইতো 1 বিঘা জমিতে 3 মণ, এমন হয়তো আউশ ধান হইতোই না, এই 2 মণ 3 মণ হইতো, কিছুই হয় না। বুনে রাখছে। আমি তোমাদের আরও বলি, আমাদের সে ওই যে কাজ করে, কাজের লোক তো বলে কেমন ধান পাইছো, কেমন ধান কাটছো? বলে হুজুর ধান কাটলাম, ধান বললাম, ধান কাটলাম, নতুন ধানের ভাত খেলাম। বলে তার মানে কি? বলে ধান যেটা বুনছিলাম ওইটুকুই পাইছি, হ্যাঁ, লাভের মধ্যে হয়েছে নতুন ধানের ভাত খেলাম, উৎপাদন বেশি হয় না। হ্যাঁ, তো কাজেই মানুষ বাঁচত যদি এই উচ্চ ফলনশীল জাত না আসতো। মাননীয় মন্ত্রী, আমার নাম মোহাম্মদ রাসেল হোসেন, আমি এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। আমি পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি শিশু প্রতিনিধি হিসেবে কাজ করছি। মাননীয় মন্ত্রী, তোমাকে অভিনন্দন। শিশুদের খাদ্যে বিভিন্ন রকমের রং এবং কেমিক্যাল মিশানো হয়, ফলে শিশুরা নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। এই থেকে রক্ষা পাওয়ার উপায় কি? ওই সেই একই কথাই বললাম, যে এই যে রঙগুলো ব্যবহার করে সেগুলো দূষণীয় কিনা, শরীরের জন্য ক্ষতিকারক কিনা, সেটি আমাদের দেখতে হবে। এটা খুবই খারাপ, এই রঙালা খাবার আমি একদম পছন্দ করি না, আমি ঘৃণা করি। কতগুলো এই যে কি রোজার সময় দেখা যায় লাল টকটকা শরবত, এই সেইটা তোমাদের পুরান ঢাকার মানুষ খুব খায়। আমি নাম বলতে চাই না, তারা আমার উপর রাগ হবে। কাজেই এই রঙওয়ালা খাওয়া ঠিক না। আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়া আছে। এই রঙিন খাবার টাবার, কেমিক্যালস, এগুলো ভালো না। সবসময় আমরা যেন ক্ষেতের বা একদম সবজি এগুলো পিওর যেগুলো, সেগুলো খাবার খাই। আমি নাফিজ নিয়াজ খান নবীন, শিশু সাংবাদিক, রংপুর। মাননীয় মন্ত্রী, অতিমাত্রায় কীটনাশক এবং ফরমালিনের অবাধ ব্যবহার, এই দুইয়ে মিলে খাদ্য এখন এক ভয়ানক ঝুঁকি, যার পরিণাম শ্বাসকষ্ট, ক্যান্সার, শারীরিক বিকলাঙ্গতা, মাঝে মাঝে আবার মৃত্যুও। এই ফরমালিনের বাজারজাতকরণ আর আমদানির প্রকৃত কারণটা জানার জন্য গত 19 নভেম্বর হাইকোর্ট একটি রুল জারি করেন, যেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্দেশ্যে করা হয়, এবং এর প্রকৃত কারণ প্রদানের সময় বাঁধে দেওয়া হয় 4 সপ্তাহ। তো এই তদন্ত বা রিটটির অগ্রগতি সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটি আমি দিয়েছি, এগুলো আমরা পেয়েছি। এই ব্যাপারে সরকার অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে। ইনশাল্লাহ আমরা এই যে ফরমালিন বা অন্য যে সমস্ত ব্যবহার করা হচ্ছে কেমিক্যাল, এগুলো আমরা বন্ধ করার উদ্যোগ নিচ্ছি, এটা করব আমরা। মাননীয় মন্ত্রী, আমার নাম কাজল আক্তার রাখি, আমি এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। আমি পড়াশোনা করি এবং এর পাশাপাশি শিশু প্রতিনিধি হিসেবে কাজ কোন করছি। ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। আমাদের দেশে ধানের বীজ থেকে রান্নার তেল তৈরি করা হয়, যেটা সয়াবিন তেল থেকেও ভালো, আর এতে কোলেস্টেরল কম। এটা কি সত্য? হ্যাঁ, খুবই সত্য। আমার মনে আছে গত বছর দেড়েক আগে আমি ঈশ্বরদীতে ধানের তুষের থেকে তেল বের করার একটা কারখানা উদ্বোধন করতে গিয়েছিলাম, এবং আমাকে তারা মন্ত্রী গেছি সেই হিসাবে কিছু তেল দিয়েও দিছিল। আমরা বাসাগুলো খেয়েছি, খুব ভালো, খেতে কোনো সমস্যা নাই। এবং আমরা এগুলা অ্যানালাইসিস করে কেমিক্যালি দেখেছি, বা বিভিন্ন বিজ্ঞান গবেষণাগারে দেখা হয়েছে, খুব ভালো, তেলের মানও ভালো। মাননীয় মন্ত্রী, আমার নাম মুক্তা আক্তার রিক্তা, আমি 8ম শ্রেণীতে পড়ি। আমি এসেছি পুরান ঢাকা চানকারপুল থেকে। বাংলাদেশে অনেক জায়গায় পানিতে ভয়াবহ রকম আর্সেনিক আছে। জমির ফসলে আর্সেনিক বিষ থাকা কি সম্ভব? যদি সম্ভব হয়, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? আর্সেনিক এটা বড় সমস্যা, অনেক শক্ত রোগ হয় আর্সেনিক থেকে। এটা হয় আমাদের জমিতে আছে, আর্সেনিক আছে, সেচ দিলে সেচের পানির সাথে আর্সেনিকটা গুলো উপরে উঠে, এবং সেটি আমাদের পানিতে আসে এবং খাদ্য এবং খাবারকে দূষণীয় করে। ইদানিং আর্সেনিক মুক্ত করার জন্য ওই কতগুলো ফিল্টার, কিছু প্রযুক্তি, আমাদের কুষ্টিয়ার একজন সাংবাদিক বিজ্ঞানী, তিনি আমেরিকায় একটা যন্ত্র আবিষ্কার করেছেন, তার মাধ্যমে ইদানিং আর্সেনিকের বিষয়টা দেখা হচ্ছে। ইনশাল্লাহ এটা কমে আসছে। তবে আর্সেনিক অবশ্যই খুবই ক্ষতিকারক শরীরের জন্য, এটা মুক্ত অবশ্যই আমাদেরকে করতে হবে। মাননীয় মন্ত্রী, আমি তাইন আক্তার জুই, জামালপুর জেলার শিশু সাংবাদিক।
আমি আমার বন্ধুর কথা সূত্র ধরে বলতে চাচ্ছি, আমাদের দেশের দক্ষিণাঞ্চলে বিপুল পরিমাণ চিংড়ি চাষ করা হয়, আর এই চিংড়ি চাষের জন্য প্রয়োজন পর্যাপ্ত লবণাক্ত পানির অনুপ্রবেশ, যা মাটির উর্বরতাকে হ্রাস করে। আর এই সমস্যা সমাধানের জন্য আপনার মন্ত্রণালয় কী করছে? চিংড়ি চাষের জন্য লবণ পানি লাগে, মানুষ করে কেন? লবণ চাষ করে দেখছে যে ধানের চেয়ে বেশি লাভ হয়। লবণাক্ত জমিতে আবার ধান ভালো হয় না, তো ধানের উৎপাদন কম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চিংড়ি চাষ করে বিদেশে রপ্তানি করে অনেক আয় হয়। তো মানুষ কি করে? যেটার মধ্যে দেখে বেশি মুনাফা, বেশি লাভ, সেটাই মানুষ করতে চায়। তাদের জমি নষ্ট হলে ওটা নিয়ে তারা অতটা বেশি কেয়ার করে না, গুরুত্ব দেয় না। কিন্তু এখন ইদানিং আমরা লক্ষ্য করছি বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিও, তারপরে আমাদের যারা বুদ্ধিজীবী, পেশাজীবী, তারা এই লবণাক্ততার, এই চিংড়ি চাষের ক্ষতিকারক দিকটু বা এনভায়রনমেন্ট, পরিবেশকে দূষণ করছে, পরিবেশের ক্ষতিকারক এই দিকগুলো তুলে ধরার ফলে আস্তে আস্তে মানুষ চিংড়ি চাষ থেকে সরে আসছে, তারা আবার ধান চাষে যাচ্ছে। খুলনায় আমি কয়েকটি গ্রাম দেখেছি, 3-4টা গ্রাম একদম এটা পুরাটা চিংড়ি চাষে গেছিল, এখন আবার আস্তে আস্তে তারা পুরা গ্রামটাই প্রায় চিংড়ি চাষ থেকে সরে আবার ধান চাষ করছে। তবে যে জায়গাগুলো একদম স্যালাইন ওয়াটার, এখানে ধান হওয়ার সম্ভাবনা নাই, সেখানে চিংড়ি চাষ করলে তো কোনো ক্ষতি নেই, করে যদি আমরা প্রফিট করতে পারি সেটাকে আমরা অবশ্যই উৎসাহিত করব। মাননীয় মন্ত্রী, আমি জাহিদ আল হাসান, বরিশালের শিশু সাংবাদিক। বাংলাদেশের অধিকাংশ শিশুরা পুষ্টির অভাব রয়েছে, কিন্তু অনেকেই মনে করে 3 বেলা পেট ভরে ভাত খেলেই প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। তাই খাদ্য উপাদানের পরিবর্তন এবং প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের যোগান বাড়াতে আপনার মন্ত্রণালয় কী ভূমিকা পালন করছে? বর্তমান সরকারের সবচেয়ে এখন চ্যালেঞ্জ হলো যে চাল এবং গমের আমাদের খাওয়া হলো মূলত। আমরা বিভিন্ন যে বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন কর্মসূচিতে আমরা পুষ্টি জাতীয় খাবারটাকে উৎসাহিত করছি, এই জন্য জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আর তার সাথে সাথে আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থাটাকে বহুমুখী ডাইভার্সিফিকেশন, অর্থাৎ শুধু ধান করলে হবে না। আমরা বলছি আপনারা মাছ চাষ করেন, আপনারা হাঁস মুরগির চাষ করেন, এবং সেগুলো তো অনেক প্রফিট বেশি, দাম বেশি বলে অনেক সময় কিনতে পারে না। কাজেই সরকার মাছ চাষ, হাঁস মুরগির চাষ, গরুর এগুলা করার জন্য যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। সাথে সাথে যাতে শাকসবজি মানুষ খায় সে ব্যাপারেও আমরা মানুষকে উৎসাহিত করছি, এ ব্যাপারে আমরা প্রচারও করছি। আমরা ধানের উৎপাদন বাড়িয়ে, গমের উৎপাদন বাড়িয়ে, অন্যান্য ফসলের উৎপাদন বাড়িয়ে আমরা অনেকটা সাফল্য অর্জন করেছি, অভূতপূর্ব সাফল্য। সারা পৃথিবী এটাকে অভিনন্দন জানাচ্ছে। ইকোনমিক্স একটা পত্রিকা, এটা লন্ডন থেকে বেরোয়, ব্রিটেনের। এই পত্রিকাটি সবসময় বর্তমান সরকারের বিরুদ্ধে নানান কিছু লিখে। সেই পত্রিকায়ও সম্প্রতি বাংলাদেশে যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে এবং খাদ্য নিরাপত্তা অনেকটা অর্জন করেছে, এটাকে ভূয়সী প্রশংসা করেছে এবং বলছে বাংলাদেশ একটা রোল মডেল। এবং আমরাও সরকারও মনে করি, কিন্তু পুষ্টির দিক দিয়ে আমাদের আরও অনেক আগাতে হবে। বিশেষ করে তোমাদের মতো শিশুদের, তোমাদের মতো কিশোর তরুণদের, তোমাদের ভালো খাবারের ব্যবস্থা আমাদের করতে হবে এবং সরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা সেই ব্যাপারে আমাদের কৌশল, বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করছি এবং করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝে আমাদের সময় করে দেওয়ার জন্য। তোমাদের দুইজন উপস্থাপককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। খাদ্যে স্বনির্ভরতার পাশাপাশি আমরা চাই সবার জন্য, বিশেষ করে শিশুদের জন্য গুণগত মানসম্পন্ন খাদ্য। এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। তবে যাবার আগে আমরা আমাদের সেই প্রিয় গানটি গাইতে গাইতে বাড়ি যাব।